নজর রাখবেন এই মুহূর্তে সবথেকে বড় খবরে সুপ্রিম কোর্টে আরজি কর মামলা শুনানি শুরু হয়ে গিয়েছে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে চলছে মামলার শুনানি। এই মুহূর্তে সবথেকে বড় খবর, বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে চলছে মামলার শুনানি। আমরা উদ্বিগ্ন, নির্যাতিতার পরিচয়, ছবি, ভিডিও প্রকাশ পেয়েছে। এটা অত্যন্ত উদ্বেগ এবং চিন্তার বিষয়। এ বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দিষ্ট কিছু গাইডলাইন রয়েছে। রাজ্য সরকারের তরফে কপিল সিব্বল বলেন, আমরা এই নিয়ে 50টি এফআইআর দায়ের করেছি। একজন মা হয়ে বলছি, সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওঠা শিক্ষা, মজবুত চুলের জন্য তেমনই চাই অ্যালোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল। সিবিআই এর কাছে তদন্ত রিপোর্ট চাইলো সুপ্রিম কোর্ট। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, সিবিআই এর কাছে তদন্ত রিপোর্ট চাইলো সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবারের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে হবে সুপ্রিম কোর্টকে। আরো বিস্তারিত জানতে চলে যাবো সহকর্মী শ্রাবন্তীর কাছে। শ্রাবন্তী, এবার কি সুপ্রিম কোর্টকেও একটা টাইম বেঁধে দেওয়া হলো, যার মধ্যে সুপ্রিম কোর্টকে কিভাবে এই ঘটনা ঘটলো, কারা দোষী, সেটা জানাতে হবে সুপ্রিম কোর্টকে? যখন সুমোটো নেওয়া হয়েছিল শীর্ষ আদালতের পক্ষ থেকে, তখন বারবার বিভিন্ন মহলে একটাই বক্তব্য রাখা হয়েছিল যে কেন সুপ্রিম কোর্ট এই মামলা নিল। তার কারণ সাম্প্রতিক সময় যত বড় বড় ঘটনা ঘটেছে তার কিন্তু একদিনের মধ্যে সিবিআই কলকাতা হাইকোর্ট দেয়নি। একমাত্র আরজি কর কাণ্ডের পরে একদিনে সিবিআই করলো। তাহলে শীর্ষ আদালত আসলে কিসের জন্য এই মামলা স্বতঃপ্রণোদিতভাবে গ্রহণ করলো? আজকে শুরুতেই ডিওয়াই চন্দ্রচূড় প্রধান বিচারপতি এটা স্পষ্ট করে দেন যে কেন এই মামলা। তিনি বলছেন যে এখানে যে শুধুমাত্র একটা ঘৃণ্য অপরাধ ঘটেছে তা নয়, ভেবে দেখতে হবে কর্মক্ষেত্রে ঘৃণ্য অপরাধ হয়েছে। একই সঙ্গে এত চিকিৎসক, নার্স, এমনকি রোগীরা রয়েছেন, চিকিৎসার সঙ্গে যুক্ত অজস্র মহিলা চিকিৎসকরা রয়েছেন, নার্সরা রয়েছেন, কেউই নিরাপদ নয়। যেরকম একটা জাতীয় স্ট্রাকচার হওয়া উচিত, আদৌ কি দেশের প্রত্যেকটা সরকারি হাসপাতালে সেটা রয়েছে? সেটাই রূপরেখা তৈরি করে দেওয়ার জন্য আলাদা করে এই মামলা গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যেই একটি ন্যাশনাল টাস্ক ফোর্সের কথা তিনি বলে দিয়েছেন, সেটা গঠন করে দেওয়া হবে। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই আরজি করের মামলাটি গ্রহণ করা হয়েছে এবং সেটা খতিয়ে দেখা হবে। যাবতীয় বিষয়গুলি তদন্ত করা হবে, স্বয়ং প্রধান বিচারপতি আশ্বাস দিয়েছেন। আপাতত সারা দেশের চিকিৎসক যারা রয়েছেন, যারা এই মুহূর্তে সবাই আন্দোলনে রয়েছেন, তাদের কাছে তার প্রার্থনা, তাদের কাছে অনুরোধ তিনি করেছেন যে অজস্র রোগীরা রয়েছেন, তারা সাফারার হচ্ছেন। পাশাপাশি সুপ্রিম কোর্টে আরো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অবজারভেশন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি বলছেন একজন প্রিন্সিপাল, তাকে একটি হসপিটালের প্রিন্সিপাল পদ থেকে সরানোর সঙ্গে সঙ্গে কি করে আরেকটা হসপিটালের প্রিন্সিপাল করে দেওয়া যায়। তার মানে সন্দীপ বাবুকে নিয়ে যে প্রশ্ন রাজ্য জুড়ে তৈরি হচ্ছিল, সেই প্রশ্ন তুলে দিলেন এবার খোদ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। শ্রাবন্তী, দীপ, এই মামলার প্রথমে এটা বলার পরে ফের প্রধান বিচারপতি বলেন যে যেখানে এরকম একটা হিনিয়াস ক্রাইম হয়েছে, এতটা জঘন্য অপরাধ হয়েছে, সেখানে পুলিশ কি করছিল? পুলিশের প্রথমে উচিত ছিল সেই জায়গাটা রক্ষা করা। কপিল সিব্বল রাজ্য সরকারের থেকে বোঝানোর চেষ্টা করেন যে 7,000 লোক সেদিনকে আক্রমণ করেছিল, যার জন্য সেই জায়গা রক্ষা করা সম্ভব হয়নি। যদিও এটা মানতে চাননি, প্রধান বিচারপতি স্মরণ করিয়ে দেন যে বিভিন্ন সংবাদপত্র থেকে, এমনকি মামলার মাধ্যমে তিনি জানতে পেরেছেন প্রিন্সিপাল ঘটনা যখন ঘটেছিল ভোরবেলা, তারপর তিনি এটাকে হাসপাতাল কর্তৃপক্ষ বাবা মাকে বলে যে আত্মহত্যার ঘটনা ঘটেছিল। কিভাবে আত্মহত্যার ঘটনা ঘটলো এই প্রশ্ন যেমন তিনি তুলেছেন, একই সঙ্গে তার বক্তব্য যে যেদিন প্রিন্সিপাল পদত্যাগ করছেন সেদিন তাকে অন্যত্র কিভাবে জায়গা দেওয়া হচ্ছে। অর্থাৎ যে ক্ষেত্রে আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্ট একই প্রশ্ন তুলেছিলেন, সেই একই ক্ষেত্রে কিন্তু স্ট্রাইক করছে শীর্ষ আদালতের। কার্যত যে ব্যাপারগুলো সামনে এসেছিল যে রাজ্য সরকারকে কোথাও গিয়ে, বিশেষ করে প্রিন্সিপালকে, এই সন্দীপ ঘোষ, তাকে কি কোথাও গিয়ে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করছে। আজকের শীর্ষ আদালতের ক্ষেত্রেও সেইটা কিন্তু দৃষ্টি এড়ায়নি, সেই বিষয়টি সামনে এসেছে। একই সঙ্গে তার বক্তব্য যে কিভাবে সিবিআই তদন্ত করছে, সেটা আলটিমেটলি যেটা শুনে এখনও পর্যন্ত এই মামলা চলছে, গোটা দেশের নজর এই মামলায় রয়েছে। সেখানে তিনি বলতে চাইছেন যে এই তদন্ত যাতে দ্রুত গতিতে হোক, তারই আর্জি তিনি তার জন্যই আলাদা করে প্রধান বিচারপতির একটার পর একটা অবজারভেশন, যেটা এই তিলোত্তমা মামলার অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। আমি দেখলাম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আর একটা অবজারভেশন, তিনি বলছেন প্রিন্সিপাল কি করছিলেন। একটা মৃত্যু, একটা ধর্ষণের মতন মামলাকে কেন প্রথমে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা হলো, এই নিয়েও মন্তব্য করেছেন প্রধান বিচারপতি। তার মানে কোথাও গিয়ে একটা
শ্রাবন্তী, সুপ্রিম কোর্ট অত্যন্ত গুরুত্বের সঙ্গে এই মামলা, তিলোত্তমার খুন এবং ধর্ষণের মামলা জানিয়ে গোটা রাজ্য, গোটা দেশ, এমনকি বিদেশেও এই মুহূর্তে তোলপাড় চলছে। প্রধান বিচারপতি প্রত্যেকটা অবজারভেশন এই মামলার জন্য এত গুরুত্বপূর্ণ, তাহলে সত্যি সত্যি তো পুলিশ বলো, সিবিআই বলো, তাহলে এতদিন ধরে কি করছে, এই প্রশ্ন তো উঠছেই। নিশ্চিত একটু যদি আমরা ফিরত যাই দীপ, কয়েকটা দিন আগে যেখানে নির্যাতিতার মা বয়ান দিচ্ছেন যে মেয়ের মৃত্যুর খবর পেয়েছেন, তিনি শুধুমাত্র একবার শেষবারের জন্য মেয়েকে স্পর্শ করতে যাচ্ছেন, সেখানে তাকে 3 ঘন্টা বসিয়ে রাখা হয়েছে। তাকে বলা হচ্ছে যে আপাতত তদন্ত চলছে, এই ঘরে প্রকাশ করা যাবে না। স্বাভাবিকভাবেই বাবা মা প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন যে আমাদের টিভির ক্যামেরায় আমাদের প্রতিনিধিদের বারবার তিনি বলেছেন যে শুধুমাত্র মেয়েকে দেখার জন্য তিনি গেছিলেন, অথচ তাকে দেখতে পর্যন্ত দেওয়া হয়নি। এই গোটা বিষয়গুলোই কোনোটাই আদালতের নজর এড়ায়নি। এখানে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে, আদালতের পক্ষ থেকে একটা বক্তব্য ছিল যে প্রিন্সিপাল তিনি তো একজনের অভিভাবক, তিনি তো সেই কলেজের অভিভাবক, তিনি যদি অমানবিক হন তাহলে মানবিক হবে কে? আজকে শীর্ষ আদালত সেটাই বলেছে যে প্রিন্সিপাল কী করছিলেন, তার যে ভূমিকা সেটা রীতিমতো প্রশ্নের মুখে উঠেছে, প্রশ্নের মুখে পড়েছে। একই সঙ্গে দীপ, আমাদের জ্যোতি এই মুহূর্তে লাইভ স্ট্রিমিংয়ে রয়েছে, সে বিভিন্ন তথ্য আমাদের পাঠিয়ে যাচ্ছে। তার সর্বশেষ তথ্য অনুযায়ী আমরা যেরকমটা জানতে চাচ্ছি যে তিনি এটাও জানিয়েছেন যে বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে নির্যাতিতার ছবি ভাইরাল হচ্ছে, তার নাম প্রকাশ হচ্ছে, বারবার বিভিন্ন নির্দেশ সত্ত্বেও এটা হচ্ছে। এটারও অত্যন্ত উদ্বেগ প্রকাশ করেছেন বিচারপতি। প্রধান বিচারপতির বক্তব্য, নির্যাতিতার ছবি যেন ভাইরাল না হয়, তার নাম যেন সামনে না আসে। এখানে অত্যন্ত লজ্জার যে যিনি প্রিন্সিপাল তিনি 3বার তার যখন ইস্তফা দিচ্ছিলেন 3বার সেই নির্যাতিতার নাম বলেছিলেন। তিনি কি এটুকুনিও জানেন না যে এতখানি যার উপরে দিয়ে নির্যাতন হয়েছে তার নাম প্রকাশ করা যায় না? আজকে শীর্ষ আদালতের পক্ষ থেকে সেই একই বক্তব্য রাখা হয়েছে, এই বিষয়গুলির উপরে জোর দেবার কথা হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী আরও একটুখানি আমরা দেখতে পাচ্ছি যে জ্যোতি যেরকমটা আমাদের জানাচ্ছে যে কড়া প্রশ্নের মুখে হাসপাতাল কর্তৃপক্ষ এবং পুলিশের ভূমিকা। কেন? তার কারণ হচ্ছে প্রথম এফআইআর কে দায়ের করেছে এটা শীর্ষ আদালত জানতে চাইল। তার কারণ দীপ, যদি একটা ইনস্টিটিউশনে একটা ঘটনা ঘটায়, সেটা স্কুল হলে সেখানকার হেডমাস্টার হেডমিস্ট্রেস তারা করবেন, এরকম একটা সরকারি হাসপাতালে সেখানকার প্রিন্সিপাল সুপার তারা কি এফআইআর দায়ের করেছিলেন? এই বিষয়টি শীর্ষ আদালতের নজর এড়ায়নি। তারা জানতে চেয়েছেন যে অভিযোগটা প্রথম এফআইআরটা কে করেছিল। কপিল সিব্বল যেটা জানিয়েছিলেন যে যখনই এরকম একটা বডি আনন্যাচারাল ডেথ এরকমটা জানা গেছে, পুলিশ সঙ্গে সঙ্গে সেই মামলা রুজু করেছিল, দায়ের করেছিল এবং সেই অনুযায়ী তদন্ত শুরু হয়েছিল। পরবর্তী সময় অভিযোগ দায়ের করা হয়েছে। কটার সময় দেহ হস্তান্তর করা হয়েছে আমাদের জ্যোতি এটা লিখে জানাচ্ছে, জানতে চেয়েছে শীর্ষ আদালত। অর্থাৎ মায়ের যে বক্তব্য আমরা বিভিন্ন জায়গায় দেখেছি, বারবার মা আমাদের টেলিভিশনেও জানিয়েছেন যে তাকে দেখতে পর্যন্ত দেওয়া হয়নি, তাদেরকে বসিয়ে রাখা হয়েছিল। সোদপুর থেকে আরজি করে এসেছিলেন, তারপর তাদের 3 ঘন্টা বসিয়ে রাখা হয়েছিল। আমাদের সঙ্গে আমি তোমার কাছে আসছি। তবে এই মুহূর্তের সব থেকে বড় খবর, সিবিআই কে জাতীয় টাস্ক ফোর্স গঠন করলো সুপ্রিম কোর্ট। এই মুহূর্তের সব থেকে বড় খবর, তিলোত্তমা মামলা শুনানি চলছে শীর্ষ আদালতে। বৃহস্পতিবারের মধ্যে সিবিআই কে প্রাথমিক স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে। আর এর পাশাপাশি জাতীয় টাস্ক ফোর্স গঠন করলো সুপ্রিম কোর্ট। কি করবে এই টাস্ক ফোর্স? এই টাস্ক ফোর্স গোটা দেশ জুড়ে চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য কি কি করা উচিত তার রূপরেখা তৈরি করবে এই টাস্ক ফোর্স। এই মুহূর্তে সব থেকে বড় খবর টিভি9 বাংলা নিয়ে আসছে আপনার কাছে। সুপ্রিম কোর্টে তিলোত্তমা মামলা শুনানি চলছে। সিবিআই এর কাছে বৃহস্পতিবারের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে হবে সুপ্রিম কোর্টের কাছে। এর পাশাপাশি সুপ্রিম কোর্ট ন্যাশনাল টাস্ক ফোর্স গঠন করছে চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য কি কি করা উচিত তার রূপরেখা তৈরি করবে এই টাস্ক ফোর্স। এবং সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ যে এটা শুধুমাত্র একটি রাজ্যের একটি ঘটনা নয়, এটা গোটা দেশ জুড়ে চিকিৎসক এবং চিকিৎসা পরিষেবার সঙ্গে জড়িত। চিকিৎসক যদি নিরাপত্তা পান তবেই দেশ ভালো থাকবে। সুপ্রিম কোর্টের এই মুহূর্তের সব থেকে বড় আপডেট, জাতীয় টাস্ক ফোর্স গঠন করলো সুপ্রিম কোর্ট এবং সিবিআই কে স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে বৃহস্পতিবারের মধ্যে। সুপ্রিম কোর্টে বৃহস্পতিবারের মধ্যে জমা দিতে হবে স্ট্যাটাস রিপোর্ট। সুপ্রিম কোর্টের প্রাথমিক পর্যবেক্ষণ, প্রিন্সিপাল এবং ভাইস প্রিন্সিপাল তারা কি করছিলেন, কেন তারা একটা মৃত্যুকে প্রথমে আত্মহত্যা বলে চালাতে চাইছিলেন, এই প্রশ্ন তুলছে সুপ্রিম কোর্ট।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি জানতে চান একজন প্রিন্সিপাল তাকে সরিয়ে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই আরেকটা কলেজের প্রিন্সিপাল হিসাবে কিভাবে নিয়োগ করা হলো জানতে চাইছে সুপ্রিম কোর্ট। পাশাপাশি সুপ্রিম কোর্টের তরফে চিকিৎসকদের আবেদন করা হচ্ছে কাজে যোগ দেওয়ার জন্য। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, এই নিরাপত্তার অভাব এটা একটা জাতীয় উদ্বেগের বিষয়। এই মুহূর্তের সব থেকে বড় খবর, শ্রাবন্তী কাছে আর একবার যাব। শ্রাবন্তী, সুপ্রিম কোর্টের প্রত্যেকটা পর্যবেক্ষণের ছত্রে ছত্রে রাজ্য সরকার, পুলিশ এবং হাসপাতাল কর্তৃপক্ষ এই তিনজনের বিরুদ্ধে গুচ্ছের অভিযোগ। একেবারে, এবং যেটা শুরু করব নিশ্চয়ই এইভাবে, তিনি বলছেন প্রধান বিচারপতি যেটা একটা জাতীয় উদ্বেগের ব্যাপার, অর্থাৎ কলকাতার যে ঘটনা ঘটেছে অত্যন্ত ভিন্ন ঘটনা ঘটেছে, তার জন্য গোটা দেশ নিয়ে ভাবছেন তিনি। একই সঙ্গে তার বক্তব্য যে পুলিশের ভূমিকা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন, যেটা তিনি বলছেন যে 7,000 লোক একটা অডিটোরিয়ামে যদি 700 লোকও যায় তাহলে পুলিশ সেটা জানতে পারে, সেখানে 7,000 লোক জমায়েত হয়ে গেল আর পুলিশ কিছু জানতে পারলো না, এটা হতে পারে না। প্রশাসনের চূড়ান্ত ব্যর্থতা, এমনটা কে বলছে? দেশের শীর্ষ আদালত বলছেন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। অর্থাৎ প্রশাসনের যে একটা চরম গাফিলতি ছিল সেটা স্পষ্ট। দীর্ঘদিন ধরে কোর্টবিটটা করছো শ্রাবন্তী, দীর্ঘদিন তুমি কোর্টবিটটা করছো। সুপ্রিম কোর্টের এই রকম পর্যবেক্ষণ রিসেন্ট পাস্টে তুমি কখনো দেখেছো? দেখো, এর আগে আমরা বলতে পারি যে নিয়োগ দুর্নীতি, তার জন্য এ রাজ্যের মুখ যথেষ্ট পুড়েছে। শীর্ষ আদালতকে সেই ব্যাপারটিও দেখতে হয়েছে, শীর্ষ আদালতে সকলে চলে গেছেন। একটা রাজ্যের শিক্ষা দুর্নীতি যখন উঠে এসেছিল তখন বারবার সেই বিষয়ে তিনি বলেছিলেন। এরপরে এই ধরনের একটা ক্রাইম হয়েছে যেখানে তিনি বলছেন গোটা দেশের চিকিৎসকরা কি আদৌ নিরাপদ? তার কারণ যেভাবে কলকাতার ঘটনা ঘটেছে সেটা একটা অন ডিউটি চিকিৎসকের উপরে যদি ঘটতে পারে, আদৌ কি সেখানকার পরিকাঠামো ছিল যে চিকিৎসকরা থাকবেন? আজকে এই শুনানিতে প্রধান বিচারপতি বলছেন যে তিনি মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছেন যে রেস্ট রুম নেই, ডিউটি রুম নেই, কোথায় চিকিৎসকরা কাজ করছেন, তাদেরকে প্রপার ফ্যাসিলিটিটা দেওয়া হচ্ছে। লজ্জার এখানে নিশ্চিতভাবে বিরোধী দলের লোকেরা তারা রয়েছেন, তারা প্রশ্ন তুলবেন, কিন্তু ডিপ এটা অত্যন্ত লজ্জার যে আমাদের রাজ্যকে নিয়ে আজকে শীর্ষ আদালত এই ধরনের মন্তব্য করছেন এবং এখানকার চিকিৎসকরা যারা রয়েছেন তারা যে একটা ডিউটি রুম, প্রপার রেস্ট রুম পান না, সেটা শীর্ষ আদালতকে আজকের মন্তব্য করতে হচ্ছে। একই সঙ্গে এত বড় ঘটনা যেখানে ঘটেছে, প্রধান বিচারপতি এটা মন্তব্য করছেন, প্লেস অফ অকারেন্স যেখানে এত বড় ঘটনা ঘটলো সেটা রক্ষা করার দায়িত্ব কার? পুলিশের। এত কটা দিন পরে সেখানে 7,000 লোক গিয়ে ভাঙচুর করলো, সেই জায়গায় আদতে আর প্রমাণ আছে কিনা সেই প্রশ্নের মুখে পড়তে হচ্ছে পুলিশকে। এবং তারপরেও রাজ্যের পক্ষ থেকে আইনজীবী তিনি সাফাই গাইছেন যে রাজ্য 50টা FIR করেছে, বিভিন্ন ক্ষেত্রে 50টা FIR দায়ের করেছে। দীপ, তুমি বুঝতে পারছো যে এই FIR-গুলোর মধ্যে বেশ কিছু FIR নিশ্চিতভাবে সেদিন যারা আরজি করে ভাঙচুর চালিয়েছিল তাদের FIR-ও হবে, কিন্তু যে ঘটনার প্রকৃত ঘটনার পরে আসলে যার FIR করার কথা ছিল সেই প্রিন্সিপাল সম্পূর্ণ হাত মুছে দিয়ে বাবা মাকে খবর দিচ্ছেন আত্মহত্যা।